আপনি জানেন বর্তমানে প্রায় 43টি দেশে এখনো রাজবংশ রয়েছে, যারা এখনো বংশ অনুযায়ী রাজা হয়। রাজবংশ মাথায় আসলে প্রথমে যেটা মাথায় আসে তা হলো প্রচুর ধনসম্পদ, বিশাল প্রাসাদ। কিন্তু এছাড়াও রাজবংশরা আজও নানান সুবিধা পায়, যা অন্যান্য সাধারণ মানুষরা পায় না। যেমন ইংল্যান্ডের বর্তমান রাজা চার্লস III পাসপোর্ট ছাড়াই যে কোনো দেশে ট্রাভেল করতে পারে, কোনো ট্যাক্স তাকে দিতে হয় না, ড্রাইভিং লাইসেন্সের দরকার হয় না তাকে গাড়ি চালানোর জন্য। কিন্তু এছাড়াও অনেক শক্ত নিয়ম আছে যেগুলো এই রাজবংশের প্রতিটা মেম্বারকে ফলো করতে হয়। চলুন জানা যাক কি সেই সব নিয়ম। নাম্বার 6, রাজপরিবারের সদস্যদের ক্ষেত্রে বিয়ে কখনোই শুধুমাত্র ব্যক্তিগত ভালোবাসার বিষয় ছিল না। ইতিহাস জুড়ে রাজতন্ত্রে বিয়ে ছিল ক্ষমতা, রাজনীতি এবং বংশের মর্যাদা রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়। অনেক রাজপরিবারে একজন রাজপুত্র বা রাজকুমারী ইচ্ছামতো যে কাউকে বিয়ে করতে পারে না, কারণ তাদের বিয়ে পুরো রাজবংশের সম্মান, ধর্মীয় নিয়ম এবং কখনো কখনো রাষ্ট্রের স্বার্থের সাথে জড়িত থাকে। অতীতে এই নিয়ম আরও কঠোর ছিল। ইউরোপের অনেক রাজপরিবারে বিয়ে প্রায় পরিকল্পিতভাবে ঠিক করা হতো, যাতে দুটি রাজ্যের মধ্যে রাজনৈতিক জোট শক্তিশালী হয়। এটি রাজকুমারের বিয়ে অন্য দেশের রাজপুত্রের সাথে দিলে দুই দেশের বন্ধুত্ব সামরিক জোট তৈরি হয়, ফলে বিয়ে ছিল কূটনীতির একটি বড় হাতিয়ার। আজকের সময় অনেক রাজতন্ত্র আগের তুলনায় কিছুটা স্বাধীনতা পেয়েছে, কিন্তু তবুও পুরোপুরি স্বাধীনতা নেই। উদাহরণস্বরূপ প্রিন্স হ্যারি যখন মেগান মার্কলেকে বিয়ে করেন, তখন সেই সিদ্ধান্ত নিয়ে ব্রিটিশ রাজপরিবারের ভেতরে এবং বাইরে অনেক আলোচনা ও বিতর্ক হয়েছিল। কারণ একজন রাজপরিবারের সদস্য কাকে বিয়ে করছেন তা শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি রাজপরিবারের ঐতিহ্য, জনমত এবং রাজনৈতিক ভাবমূর্তির উপরও প্রভাব ফেলে। এই কারণে অনেক রাজপরিবারে বিয়ের আগে পরিবারের অনুমোদন, ধর্মীয় নিয়ম এবং কখনো কখনো সরকারের সম্মতিও প্রয়োজন হয়। অর্থাৎ সাধারণ মানুষের মতো রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবনও প্রায় রাজনীতি ও ঐতিহ্যের নিয়মের মধ্যে আবদ্ধ থাকে। নাম্বার 5, অনেক দেশের রাজপরিবারের সদস্যের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা সাধারণ মানুষের মতো সহজ নয়। তাদের প্রতিটি কথা, ছবি বা মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব ফেলতে পারে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে সোশ্যাল মিডিয়া চালাতে পারেন না, বরং সবকিছুই একটি অফিসিয়াল টিম বা প্রোটোকলের মাধ্যমে পরিচালিত হয়। প্রথমত, রাজপরিবার কেবল একটি পরিবার নয়, তারা একটি রাষ্ট্রের প্রতীক। উদাহরণ হিসেবে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিকে ধরা যায়। তাদের সদস্যরা যখন কোনো মন্তব্য করেন, সেটি শুধু ব্যক্তিগত মতামত হিসেবে দেখা হয় না, বরং অনেক সময় সেটিকে পুরো রাষ্ট্র বা রাজতন্ত্রের অবস্থান হিসেবে ব্যাখ্যা করা হয়। তাই একটি ভুল শব্দ বা ভুল বোঝাবুঝি আন্তর্জাতিক সংবাদ শিরোনাম হয়ে যেতে পারে। এই কারণে অনেক রাজপরিবারের সদস্যদের সোশ্যাল মিডিয়ার পোস্টটাকে কর্মকর্তা বা মিডিয়া টিম দ্বারা যাচাই করা হয়। এতে নিশ্চিত করা হয় যে কোনো পোস্টে রাজনৈতিক বিতর্ক, কূটনৈতিক সমস্যা বা ভুল বার্তা না যায়। বাস্তবে অনেক সময় তাদের নামে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে তা ব্যক্তিগতভাবে নয়, বরং পুরো রাজপ্রাসাদের যোগাযোগ টিম পরিচালনা করে। এছাড়াও নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। রাজপরিবারের সদস্যদের প্রতি অবস্থান বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করলে তা তাদের নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে। তাই তারা কোথায় আছেন, কী করছেন বা কার সাথে দেখা করছেন, এসব তথ্য সাধারণত খুব সতর্কতার সাথে প্রকাশ করা হয়। আরেকটি বড় কারণ হলো রাজনৈতিক নিরপেক্ষতা। অনেক সাংবিধানিক রাজতন্ত্রে রাজপরিবারের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে হয়। যদি তারা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মতামত প্রকাশ করেন, বিশেষ করে রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক বা সামাজিক ইস্যু নিয়ে, তাহলে তা বিতর্ক সৃষ্টি করতে পারে এবং তাদের নিরপেক্ষ অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে। নাম্বার 4, রাজপরিবারের সদস্যদের জীবনে ব্যক্তিগত অনুভূতি প্রকাশের উপর কঠোর নিয়ম থাকে। বিশেষ করে জনসমক্ষে তারা কিভাবে আচরণ করবে তা শত শত বছরের রাজকীয় প্রোটোকল দ্বারা নির্ধারিত। কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকলে তাদের সবসময় শান্ত, স্থির এবং সংযত থাকতে হয়, কারণ তারা শুধু একজন ব্যক্তি নয়, তারা পুরো রাজতন্ত্রের প্রতীক। এই কারণে জনসমক্ষে খুব বেশি আবেগ দেখানোকে অশোভন বলে ধরা হয়। যদি কোনো রাজকীয় সদস্যর আগে চিৎকার করে, কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে বা অতিরিক্ত দুঃখ কষ্ট প্রকাশ করে, তাহলে তা রাজতন্ত্রের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হয়। রাজপরিবারের সদস্যদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে জনসমক্ষে তাদের মুখভঙ্গি, শরীরের ভাষা এবং কি হাসি বা দুঃখ প্রকাশও নিয়ন্ত্রিত হতে হবে। বিশেষ করে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির ক্ষেত্রে নিয়মগুলো খুবই স্পষ্ট। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান, কূটনৈতিক সাক্ষাৎ বা জনসাধারণের সঙ্গে দেখা করার সময় তাদের সবসময় ভদ্র, স্থির এবং ভারসাম্যপূর্ণ আচরণ করতে হয়। এমনকি কঠিন পরিস্থিতিতেও তারা যেন আবেগে ভেসে না যায়, সেটাই প্রত্যাশা করা হয়। এই নিয়মের পেছনে মূল ধারণা হলো রাজপরিবারের সদস্যরা দেশের স্থিতিশীলতা এবং ঐতিহ্যের প্রতি। তাই তাদের আচরণে এমন এক ধরনের সংযম থাকতে হবে যে জনগণের কাজে মর্যাদা, শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণের প্রতিচ্ছবি তুলে ধরে। ফলে বাস্তবে অনেক সময় তারা ব্যক্তিগতভাবে যা অনুভব করে তা প্রকাশ করতে পারেন না। বাইরে থেকে তারা সবসময় শান্ত ও স্থির দেখালেও এর আড়ালে তাদেরও মানুষের মতো আবেগ থাকে, কিন্তু রাজকীয় দায়িত্বের কারণে সেই আবেগ প্রায় জনসমক্ষে লুকিয়ে রাখতে হয়। নাম্বার 3, রাজপরিবারের আনুষ্ঠানিক অনুষ্ঠান মানেই শুধু আড়ম্বর বা বিলাসিতা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অত্যন্ত কঠোর নিয়ম ও প্রোটোকল। কোনো রাজকীয় ডিনার, রাষ্ট্রীয় ভোজসভা বা বড় অনুষ্ঠান হলে সেখানে কে কোথায় বসবে সেটাও আগে থেকেই নির্দিষ্ট করে ঠিক করা থাকে। রাজপরিবারের সদস্যরা ইচ্ছামতো যেখানেও চেয়ারে বসতে পারেন না,
পুরো বিষয়টি নির্ধারণ করা হয় একটি বিশেষ রাজকীয় প্রোটোকল অনুযায়ী। এই প্রোটোকলে প্রধান বিষয় হলো মর্যাদাক্রম বা হায়ারকি। রাজা বা রানী সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসেন, সাধারণত টেবিলের মাঝখানে বা প্রধান স্থানে। এরপর তার পাশে বসেন সবচেয়ে উচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তি, যেমন উত্তরাধিকারী রাজপুত্র বা রাজকন্যা। তারপর ধীরে ধীরে অন্য সদস্যদের বসানো হয় তাদের রাজকীয় পদমর্যাদা, বয়স এবং পারিবারিক অবস্থান অনুযায়ী। এমনকি অনেক সময় বিদেশি রাষ্ট্রপ্রধান বা গুরুত্বপূর্ণ অতিথিরাও কোথায় বসবেন সেটা খুব সতর্কভাবে পরিকল্পনা করা হয়। এর মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয় এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা হয়। তাই কোনো অতিথি বা রাজপরিবারের সদস্য যদি ভুল জায়গায় বসে পড়েন, সেটি প্রোটোকলের লঙ্ঘন হিসেবে ধরা হতে পারে। এই কারণে বড় বড় রাজকীয় অনুষ্ঠানগুলোর আগে একটি বিস্তারিত সিটিং প্ল্যান তৈরি করা হয়। অনুষ্ঠানে কর্মীরা এবং প্রোটোকল অফিসাররা নিশ্চিত করেন যে সবাই ঠিক নির্ধারিত আসনে বসছেন। ফলে বাইরে থেকে একটি শুধু ডিনার পার্টি মনে হলেও বাস্তবে এর পিছনে থাকে কঠোর নিয়ম, পরিকল্পনা এবং শত বছরের ঐতিহ্য। নাম্বার 2, রাজপরিবারের সদস্যরা সাধারণ মানুষের মতো ইচ্ছামতো পোশাক পরতে পারেন না। তাদের পোশাকের উপর সাধারণত কঠোর রাজকীয় শিষ্টাচার ও প্রোটোকল থাকে। কারণ রাজপরিবারে শুধু একটি পরিবার নয়, বরং তারা একটি দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই তাদের প্রতিটি উপস্থিতি, প্রতিটি পোশাক, এমনকি ছোট ছোট ফ্যাশনও সিদ্ধান্তও অনেক সময় একটি বার্তা বহন করে। রাজকীয় অনুষ্ঠানগুলোতে সাধারণত নির্দিষ্ট ড্রেস কোড মানতেই হয়। রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাজকীয় অভিষেক, কূটনৈতিক বৈঠক বা আনুষ্ঠানিক নৈশভোজের মতো অনুষ্ঠানে কী ধরনের পোশাক পরতে হবে তা আগে থেকে নির্ধারিত থাকে। অনেক ক্ষেত্রে পুরুষদের জন্য নির্দিষ্ট সামরিক বা আনুষ্ঠানিক ইউনিফর্ম এবং নারীদের জন্য নির্দিষ্ট ধরনের গাউন বা ঐতিহ্যবাহী পোশাক বাধ্যতামূলক হয়। এসব পোশাকের নকশা, দৈর্ঘ্য, অলংকার এবং এমনকি টুপি বা মুকুটের ধরনও প্রোটোকল অনুযায়ী নির্ধারিত হতে পারে। রঙের ক্ষেত্রে অনেক সময় নিয়ম থাকে। কিছু বিশেষ রং কেবল নির্দিষ্ট অনুষ্ঠান বা বিশেষ মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, কোনো রাজকীয় শোকের সময় গাঢ় বা নির্দিষ্ট রঙের পোশাক পরা বাধ্যতামূলক হতে পারে। আবার কিছু রং রাজকীয় মর্যাদা বা ঐতিহ্যের প্রতীক হিসেবে সংরক্ষিত থাকতে পারে, যা সবসময় সব অনুষ্ঠানে ব্যবহার করা যায় না। এছাড়া অনেক রাজপরিবারের সাংস্কৃতিক বা ধর্মীয় নিয়মও পোশাকের উপর প্রভাব ফেলে। কিছু দেশে পোশাককে ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, ফলে খুব বেশি খোলা বা আনুষ্ঠানিক পোশাক অনেক সময় গ্রহণযোগ্য নয়। বিশেষ করে বিদেশি কূটনৈতিক সফরে গেলে রাজপরিবারের সদস্যরা সেই দেশের সংস্কৃতি ও ধর্মীয় সংবেদনশীলতাকেও সম্মান জানিয়ে পোশাক নির্বাচন করেন। নাম্বার 1, কিছু রাজকীয় প্রথায় একটি অদ্ভুত কিন্তু বাস্তব নিয়ম আছে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, রাষ্ট্রীয় বৈঠক বা কূটনৈতিক ডিনারের আগে রসুন বা তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলা। কারণ এই ধরনের খাবার খেলে মুখের গন্ধ অনেকক্ষণ থাকে, যা কাছাকাছি বসে কথা বলা বা আনুষ্ঠানিক পরিবেশে অস্বস্তিকর হতে পারে। বিশেষ করে ইউরোপে কিছু পরিবারের, যেমন ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, এর অভ্যন্তরীণ শিষ্টাচারে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। যখন রাজপরিবারের সদস্যরা বিদেশি রাষ্ট্রপ্রধান, কূটনীতিক বা গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে দেখা করেন, তখন তারা খুব সতর্ক থাকেন যেন খাবারের গন্ধ বা ব্যক্তিগত অস্বস্তি কোনোভাবেই আলোচনা পরিবেশকে প্রভাবিত না করে। এই কারণে রাষ্ট্রীয় ডিনার বা বড় অনুষ্ঠানের আগে সাধারণত এমন খাবার পরিবেশন করা হয় না যেগুলোর গন্ধ খুব বেশি, যেমন রসুন, অতিরিক্ত পেঁয়াজ বা খুব মশলাদার খাবার। এর উদ্দেশ্য শুধু শিষ্টাচার রক্ষা করা নয়, বরং কূটনৈতিক সৌজন্য বজায় রাখা। কূটনৈতিক জগতে ছোট ছোট বিষয়েও বড় গুরুত্ব পায়। কখনো কখনো একটি সাধারণ খাবারের গন্ধও আলোচনা পরিবেশে প্রভাব ফেলতে পারে। তাই রাজপরিবার বা উচ্চ পর্যায়ের নেতারা প্রায় এই ধরনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলেন, যাতে প্রতিটি সাক্ষাৎ যতটা সম্ভব ভদ্র, সম্মানজনক এবং আরামদায়ক হয়। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।